আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর সকল ছাত্র এবং অন্যান্য কলেজের যারা এই মুহূর্তে আমার এই অনলাইন ক্লাস দেখছো সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো ঈদের পরে আমাদের প্রথম ক্লাস, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো বর্তমানে আমরা একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি। একদিকে তো আমরা করোনা মহামারীতে আছি, অপরদিকে ডেঙ্গুর আক্রমণও আমাদের একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এই সময়টাতে আমাদের সবারই খুব সাবধানে থাকতে হবে, সচেতন হতে হবে। এখন স্বাস্থ্যবিধি মানা ছাড়া আসলে আমাদের আর কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি মানার সকল নিয়ম তোমরা সবাই জানো, তারপরও আমি তোমাদের আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা এখন নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব না। যদি বাইরে বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করব, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবো এবং সেই সাথে আমাদের সামাজিক দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের যা করার দরকার অবশ্যই তা করতে হবে। বিশেষ করে এই সময়টাতে আমাদের মানসিকভাবে প্রফুল্ল থাকতে হবে, তাহলেই আমরা এই যুদ্ধটাকে জয় করতে পারবো। তো চলো আজকে আমরা আমাদের পড়ায় চলে যাই। তো গত ক্লাসে আমরা ক্ষুদ্রান্ত শেষ করেছি এবং আমরা দেখেছি যে খাদ্যে যে আমাদের ম্যাক্সিমাম পরিপাক এবং শোষণ আমাদের ক্ষুদ্রান্তে হয়ে থাকে। ক্ষুদ্রান্তের যে পরের অর্গান সেটি হলো বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। আমাদের যে খাদ্যের যে অপাচ্য অংশ সেটি বৃহদান্ত্রে চলে আসে। তো তোমাদের জন্য আমি অলরেডি বৃহদান্ত্রের যে ছবি সেই ছবিটি এঁকে রেখেছি। আমাদের ক্ষুদ্রান্তের যে লাস্ট পার্ট সেটিকে কি বলা হয় মনে আছে? আমাদের ক্ষুদ্রান্তের যে লাস্ট পার্ট সেটিকে বলা হয় ইলিয়াম। আমাদের ক্ষুদ্রান্তের তিনটি অংশ, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। লাস্ট পার্ট হলো ইলিয়াম এবং আমাদের বৃহদান্ত্রের প্রথম অংশ হলো সিকাম। তো এই যে ইলিয়াম এবং সিকামের সংযোগ স্থলে একটি স্ফিংক্টার থাকবে। স্ফিংক্টার কি মনে আছে? স্ফিংক্টার হলো যে গেট, একটা গেট যেটা হচ্ছে ওয়ান ওয়ে মুভমেন্টটা নিশ্চিত করে, অর্থাৎ খাবার যখন এখানে আসবে কিন্তু খাবারটা ব্যাকে যাবে না। এবং এই যে স্ফিংক্টার, এই স্ফিংক্টারটিকে বলা হয় ইলিওসিকাল স্ফিংক্টার। আমাদের বৃহদান্ত্রের তিনটি অংশ, সিকা, কোলন এবং রেকটাম বা মলাশয়। এবং পরবর্তীতে এই যে রেকটাম সেটি যে ওপেনিং এর মাধ্যমে বাইরে উন্মুক্ত হয় তাকে পায়ু বা অ্যানাস বলে। তো সিকাম যেটি সেটি হলো পাউচ লাইক স্ট্রাকচার বা থলির মতো একটি স্ট্রাকচার দেখতে, যাকে বলা হয় ব্লাইন্ড সেক। ব্লাইন্ড সেক মানে অন্ধা ব্যাগ। তো আমরা যখনই বায়োলজির ভাষায় ব্লাইন্ড সেক পড়বো তখন মনে রাখবা যে ব্লাইন্ড সেক হলো এমন একটা সেক বা থলি যার ওয়ান ওপেনিং থাকবে, অর্থাৎ একটা অংশ খোলা থাকবে, আরেক সাইড বন্ধ থাকবে। সিকামের পরে আমাদের যে অংশটুকু সেটি হলো কোলন। কোলনটি বেশ লম্বা। কোলনের যে অংশটি উপরের দিকে উঠে গেছে তাকে বলা হয় ঊর্ধ্বমুখী কোলন এবং যে অংশটি আড়াআড়ি ভাবে অবস্থিত তাকে বলা হয় অনুপ্রস্থ কোলন এবং যে অংশটি নিচের দিকে গেছে তাকে বলা হয় নিম্নগামী কোলন। তো কোলনের পরে হলো রেকটাম, যেখানে আমাদের যে ফিকাল ম্যাটার বা ফিসেস বা মল এসে সাময়িক সময়ের জন্য জমা হয় তাকে বলা হয় রেকটাম বা মলাশয় এবং মলাশয় যে ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয় তাকে বলা হয় পায়ু। এখন আমরা প্রত্যেকটি অংশের অল্প অল্প করে কাজ দেখব। প্রথমে সিকাম। সিকাম তো হলো একটি পাউচ লাইক স্ট্রাকচার বা থলির মতো এবং সিকামের দেখো নিচের দিকে এরকম একটি ফিঙ্গার লাইক প্রজেকশন বা আঙ্গুলের মতো অভিক্ষেপ দেখা যায়, যাকে বলা হয় অ্যাপেন্ডিক্স বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম কথাটিকে বলা হয় ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম কথাটি
কিটের মতো, অর্থাৎ এই যে অংশটা সেটা ক্যারা, দেখেছো, সে ক্যারা বা কিটের মতো, এর জন্য একে বলা হয় ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স। এবং তোমরা ছোটকাল থেকে জানো যে অ্যাপেন্ডিক্সকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান বা নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্ত প্রায় অঙ্গ। যদিও ডাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে এর কোনো কাজ নেই, অর্থাৎ এই যে অ্যাপেন্ডিক্স সেটি আমাদের ডাইজেশনে কোনো হেল্প করে না, বাট এখনো এই যে অ্যাপেন্ডিক্স সেটি আমাদের ইমিউন সিস্টেমে সাহায্য করে থাকে। এই অ্যাপেন্ডিক্সের মধ্যে অল্প অল্প লিম্ফয়েড টিস্যু দেখা যায় এবং এই লিম্ফয়েড টিস্যু আমাদেরকে প্রটেক্ট করে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তো তোমাদের যদি জিজ্ঞেস করা হয় অ্যাপেন্ডিক্স কি ভেস্টিজিয়াল না ভেস্টিজিয়াল নয়, তোমরা কি বলবে? তোমরা বলবে অ্যাপেন্ডিক্স ভেস্টিজিয়াল বা নিষ্ক্রিয় অঙ্গ, কারণ তোমাদের বইয়ে এটিকে ভেস্টিজিয়াল হিসেবে দেওয়া আছে। তারপর এই যে সিকাম, সিকামকে বলা হয় হাউস অফ গুড ব্যাকটেরিয়া ইন ইউর বডি, অর্থাৎ এখানে অনেক ব্যাকটেরিয়া বাস করে এবং প্রায় 500 প্রজাতির ব্যাকটেরিয়া এই যে আমাদের সিকামে থাকে। তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরো ক্লিনলিনেস প্রাণী হও, তোমার অন্ত্রে কিন্তু ব্যাকটেরিয়া থাকবে। প্রায় কোটি খানিক ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে বাস করে এবং এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের সার্ভাইভের জন্য, আমাদের বাঁচার জন্য এই ব্যাকটেরিয়াগুলো আমাদেরকে সাহায্য করে থাকে। তো এরপর সিকামের পর যেটি হলো সেটি হলো কোলন। তো কোলনটি বেশ এরকম বেশ হচ্ছে লম্বা। তো এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এই যে সিকাম থেকে আস্তে আস্তে এদিকে হচ্ছে কোলনের দিকে কলোনাইজ করতে থাকে, অর্থাৎ আমরা এই যে বৃহদান্ত্র, সেই বৃহদান্ত্র ও পুরাটাকেই বলতে পারি হচ্ছে হাউস অফ ব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া হচ্ছে ঘর। তো এই ব্যাকটেরিয়া গুলা কি করে, এই যে আমাদের যখন খাদ্যের অপাচ্য অংশ ইলিয়াম দিয়ে, এই স্ফিংক্টারটি যখন খুলে ইলিয়াম দিয়ে খাদ্যের অপাচ্য অংশ এখানে ঢুকবে। তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই অপাচ্য অংশের মধ্যে কোনো নিউট্রিশন নেই, কিন্তু এখনো এই অপাচ্য অংশের মধ্যে কিছু না কিছু নিউট্রিশন আছে। তো এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া গুলো কি করে, এখান থেকে নিউট্রিশন বা পুষ্টি গ্রহণ করে। তো সে পুষ্টি গ্রহণ করে এখান থেকে বেঁচে আছে, বাট সে আমাদের কিভাবে সাহায্য করে? সে কি করে, সে বিনিময়ে আমাদের ভিটামিন বি এবং B12 এবং ভিটামিন কে শোষণ করে দেয়। তো এখানে আমাদের ব্যাকটেরিয়া ক্রিয়ার মধ্যে আছে সিমবায়োটিক, সিমবায়োটিক ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যেটি আমাদের ভিটামিন B12 এবং কে শোষণ করে দেয়। এছাড়া এই যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া গুলা বিভিন্ন ধরনের, যে আমরা শাকসবজি খেয়ে থাকি, সেই শাকসবজির মধ্যে সেলুলোজ, হেমোসেলুলোজ থাকে, এদের হচ্ছে পাচন এবং গাজন ঘটাতে সাহায্য করে। কারণ আমরা যে শাকসবজি খাই তাতে যে সেলুলোজ বা হেমিসেলুলোজ থাকে, সেগুলো হজম করার জন্য যে এনজাইম আমাদের দেহে থাকা দরকার, সেই এনজাইম গুলা আমাদের দেহে নেই, অর্থাৎ সেলুলেজ নামক এনজাইম আমাদের দেহে নেই। তো এই ব্যাকটেরিয়া এদেরকে গাজন এবং পাচন ঘটায় এবং স্বল্প দৈর্ঘ্যের ফ্যাটি অ্যাসিড তৈরি করে। এই ফ্যাটি অ্যাসিড গুলা হলো বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড, যা এই যে ব্যাকটেরিয়ার শক্তি যোগায় এবং হচ্ছে এছাড়া এই যে বৃহদান্ত্রের প্রাচীরেও শক্তি যোগায়। তো আমরা এক তো ফাংশন পড়লাম যে ব্যাকটেরিয়ার ক্রিয়া, যেটি হলো সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। তো আরেকটি যে কাজ বা ফাংশন, যখন এখান দিয়ে খাবার এখান দিয়ে যাবে, আমরা জানি যে আমাদের যা পরিপাক অলরেডি কি ক্ষুদ্রান্তে হয়ে গেছে এবং ম্যাক্সিমাম শোষণও কিন্তু আমাদের ক্ষুদ্রান্তে হয়ে গেছে। তো এখানে কি হবে, এখানে কিছু শোষণ হয়, তখন খাবার দিয়ে যখন এখান দিয়ে যাবে, তখন এই কোলন কি করে, কোলন তার মধ্য থেকে ম্যাক্সিমাম পানি শোষণ করে নেয়। তো কোলনের কাজ আরেকটি হলো পানি শোষণ করা, তো ম্যাক্সিমাম কি শোষণ করে, পানি
শোষণ করে, প্রায় 70 থেকে 80% পানি শোষণ করে। এছাড়া এটি কি শোষিত করে? এই যে ব্যাকটেরিয়া আমাদের ভিটামিন B12 এবং কে তৈরি করে দিল, সেই ভিটামিন B12 এবং কেও সেটি শোষণ করে ফেলে। ভিটামিন B12 এবং কে শোষণ করে। এছাড়া বিভিন্ন ধরনের অজৈব লবণ, আয়ন এগুলাও শোষিত হয়। এছাড়া কিছু কিছু ড্রাগস বা ঔষধ এই বৃহদান্ত্রের মধ্যে শোষিত হয়। তো তোমরা মনে রাখবা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া কোন ভিটামিন আমাদের তৈরি করে দেয়? ভিটামিন B12 এবং কে তৈরি করে দেয়। তারপর এই যে বৃহদান্ত্র বা কোলনের আরেকটি কাজ হলো ক্ষরণ করা, ক্ষরণ বা নিঃসরণ। দেখো এখান দিয়ে যখন খাবার যায় তখন এই যে কোলনের যে মিউকোসা স্তর আছে, মিউকোসা স্তরের মধ্যে এক ধরনের কোষ থাকে যাকে বলা হয় গবলেট কোষ। তো এই গবলেট কোষ থেকে মিউকাস খরিত হয়, মিউকাস খরিত হয় এবং এই যে মিউকাস, এই মিউকাসটা একটা ইজি প্যাসেজ তৈরি করে। এই যে আমাদের খাদ্যের অপাচ্য অংশ যখন এখান দিয়ে যাবে, ইজিলি যেতে পারবে, ইজি প্যাসেজ তৈরি করে। অর্থাৎ খাবারটা মিউকাসের সাথে, খাদ্যের যে অপাচ্য অংশ সেটি মিউকাসের সাথে যুক্ত হয়ে এটি অনেকটা আঠালো পিচ্ছিল হয় এবং যেটা অনেকটা লুব্রিক্যান্টের মতো কাজ করে। তুমি কি চাও যে যখন এই খাদ্যের অপাচ্য অংশ যাবে তখন এখানে বাজুক, মিউকাস না থাকলে কিন্তু তাই হবে এবং আলটিমেটলি আমাদের বৃহদান্ত্রই ড্যামেজ হয়ে যাবে। তো এই হলো আমাদের বৃহদান্ত্রের যে কাজ, সেই কাজ। তারপর আরেকটি কাজ হলো, সে হচ্ছে আমাদের মল উৎপাদন করে এবং সেই মলকে জমা রাখতে পারে রেকটামের মধ্যে, এখানে রেকটামে জমা রাখে। তারপর আমরা যেটি পড়বো সেটি হলো ইজেশন, বা খাদ্যের যে অপাচ্য অংশ সেটি হলো বাইরে নির্গত হওয়া, বাইরে যে বের করা, সেটিকে বলা হয় ইজেশন। তো আমরা কিন্তু আমাদের পরিপাক ক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ হলো ইনজেশন, যেটি হচ্ছে গলধকরণ। তারপরের ধাপ হলো ডাইজেশন বা পরিপাক। পরের ধাপ হলো শোষণ বা অ্যাবজর্পশন এবং লাস্ট হলো ইজেশন। তারপর আমি ইজেশনের যে নিউরাল কন্ট্রোল সেটি পড়াবো। এর আগে তোমরা এটি স্ক্রিনশট নাও, আমি নিউরাল কন্ট্রোল পড়াবো। দেখো আমাদের হচ্ছে খাদ্যের যে অপাচ্য অংশ সেটি আস্তে আস্তে আমাদের হচ্ছে রেকটাম বা মলাশয়ে আসবে। খাদ্যের যে অংশ আমাদের রেকটামে আসে তাকে রাফেজ বলা হয়। রাফেজ হলো খাদ্যের অপাচ্য, অশোষিত এবং পুষ্টিহীন যে দ্রব্য, খাদ্য দ্রব্য, তাকে বলা হয় রাফেজ। মনে রাখবা রাফেজ কি। তারপর এখানে যখন খাবারটা আসলো, এখানে এরকম মলাশয়ে খাদ্যের যে অপাচ্য অংশ জমা হবে, যাকে আমরা ফিক্যাল ম্যাটার বা ফিসেস বা মল বলে থাকি। তো এখানে আমাদের হচ্ছে অ্যানাস বা পায়ু আছে, এর উপর হচ্ছে আমাদের দুইটা স্ফিংটার আছে, এরকম দুইটা স্ফিংটার আছে। তো উপরে যে স্ফিংটার সেটি হলো মসৃণ পেশি দিয়ে তৈরি এবং নিচের যে স্ফিংটার সেটি হলো কঙ্কাল পেশি দিয়ে তৈরি। তো মসৃণ পেশি হলো এমন ধরনের পেশি যে পেশিগুলো আমরা আমাদের নিজের ইচ্ছা মতো নড়াতে পারি না, তাদের যে মুভমেন্ট সেটি আমাদের ব্রেন বা মস্তিষ্ক কন্ট্রোল করে থাকে। আর কঙ্কাল পেশি হলো এমন ধরনের পেশি যাদেরকে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মুভমেন্ট করাতে পারি এবং এটি কোনো অস্থি বা কঙ্কালের সাথে লেগে থাকে। যখন এখানে ফিকাল ম্যাটার আসলো তখন এই জায়গাটাকে আস্তে আস্তে স্ট্রেচ হবে বা প্রসারিত হবে। যখন এই জায়গাটাকে স্ট্রেচ বা প্রসারিত হয় তখন স্ট্রেচ সিগন্যালের মাধ্যমে বা প্রসারক গ্রাহকের মাধ্যমে এর যে উদ্দীপনা সেটি আমাদের মস্তিষ্কে চলে যায়। তখন মস্তিষ্ক এই ব্যাপারটাকে অ্যানালাইসিস করে যে এখানে স্ট্রেচ হয়েছে বা এখানে হচ্ছে ফিসেস আসছে। তখন মস্তিষ্ক আমাদের এই যে মসৃণ পেশি তৈরি, এই যে স্ফিংটার, মসৃণ পেশি দিয়ে তৈরি যে স্ফিংটার, তাকে নির্দেশ দেয় যে ওপেন দিস স্ফিংটার। তারপর এই স্ফিংটারটি খুলে যায় এবং তখনই আমরা আসলে প্রেসার অনুভব করি। বাট
আল্লাহ আমাদেরকেই রক্ষা করেছেন, কারণ এখানে একটি কঙ্কাল পেশি দিয়ে তৈরি স্ফিংক্টার রয়েছে। ধরো তুমি এমন কোনো জায়গায় রয়েছে যেখানে তোমার আসলে যাওয়া সম্ভব নয়, তুমি হয়তো ক্লাসরুমে আছো বা বাসে আছো, তো সেই ক্ষেত্রে তোমাকে কঙ্কাল পেশি তোমাকে রক্ষা করবে। তারপর তুমি যখন তোমার এই প্রেসার হয়, তুমি প্রপার ওয়াশরুম খুঁজবে, তারপর তোমার এই যে কঙ্কাল পেশি যে স্প্রিংটা সেটি খুলে যাবে এবং আলটিমেটলি আমরা আমাদের যে ফিটাল ম্যাটার বা আমাদের যে ফিসেস সেটিকে বাইরে নির্গমন করতে পারি। এবং এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হয় ডিফিকেশন বা মলত্যাগ। পুরো প্রসেসটাকে বলা হয় ইজেশন এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফিকেশন বা মলত্যাগ। এটি তোমরা স্ক্রিনশট নাও। নেক্সটে আমি তোমাদের হরমোনাল বা স্নায়বিক কন্ট্রোল করাবো। দেখো, যখন আমরা কোনো একটি খাবার খাই তখন আমরা খাবারটিকে আগে চোখ দিয়ে দেখি, তারপর নাক দিয়ে ঘ্রাণ নেই, তারপর খাবারটিকে আমরা মুখে পুরি এবং তারপর আমরা খাবারটিকে চাবাই, আমাদের মুখ দিয়ে লালাক্ষরিত হয়, খাবারটি গলধকরণ করি, তারপর আমাদের খাবারটিকে আস্তে আস্তে আমাদের অন্ন নালীতে যায়, সেখানে কি হয় পেরিস্টালসিস মুভমেন্ট হয়, তারপর খাবারটি পাকস্থলী ক্ষুদ্রান্তে যায় এবং এখানে আমাদের বিভিন্ন ধরনের এনজাইম খরিত হয়ে খাবারটিকে পরিপাক করে। এই যে এত বড় বিশাল কর্মযজ্ঞ, সেটি আসলে নিয়ন্ত্রণ ছাড়া সম্ভব নয়। আমাদের বডির যে সকল কাজ বা সকল সিস্টেম দুটি তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি হলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, আরেকটি হলো অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তো এখন আমরা দেখব আমাদের পরিপাকে স্নায়ুতন্ত্র বা হরমোনের ভূমিকা কি। তো প্রথমে আমরা আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকা দেখব। তো স্নায়ুতন্ত্রের ভূমিকাটা তোমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে লেখা রয়েছে, তো আমি চেষ্টা করেছি সবগুলা বই একসাথে করে তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রথমে আমরা কিছু টার্ম শিখে তারপর পরিপাকে কিভাবে স্নায়ুতন্ত্র ভূমিকা রাখে সেটি পড়ব। তো প্রথমেই আছে অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র। দেখো, আমাদের পরিপাক তন্ত্রের নিজস্ব স্নায়ু আছে, এজন্য আমাদের পরিপাকে যে স্নায়ু, সেই তন্ত্রকে বলা হয় অ্যান্টেরিক স্নায়ুতন্ত্র বা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র, যেটি আমাদের পরিপাককে নিঃসরণ এবং যে সংকোচন কাজে সহায়তা করে। নিঃসরণ মানে কি? বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরণ করবে, বিভিন্ন ধরনের জুস ক্ষরণ করবে, আর সংকোচন কি? মুভমেন্টে সহায়তা করবে। তো কোনো বিজ্ঞানীরা আমাদের এই যে পরিপাক তন্ত্রের যে স্নায়ুতন্ত্র, সেটিকে সেকেন্ড ব্রেন বা দ্বিতীয় মস্তিষ্কের সাথে তুলনা করেছেন, কারণ আমাদের পরিপাক তন্ত্রে 100 মিলিয়ন নিউরন থাকে। বোঝা যায় যে 100 মিলিয়ন নিউরন পরিপাক তন্ত্র আলাদা করে থাকে। 100 মিলিয়ন নিউরন আমাদের পরিপাক তন্ত্রে রয়েছে। তো নিউরন তো তোমরা জানোই যে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের একক। তারপর আছে প্লেক্সাস বা স্নায়ু জালক। আমাদের এই যে পরিপাক ক্রিয়া, সেই পরিপাক ক্রিয়া বিভিন্ন ধরনের প্লেক্সাস বা স্নায়ু জালক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে প্লেক্সাস বা স্নায়ু জালক কি? দেখো, আমাদের স্নায়ুতন্ত্রের একক হলো নিউরন। যখন অনেকগুলা নিউরন একত্রিত মিলিত হয়ে একটি নেটওয়ার্ক বা জালের সৃষ্টি করবে, তখন তাকে প্লেক্সাস বা স্নায়ু জালক বলবে। তো আমাদের পরিপাক তন্ত্রে যে স্নায়ুতন্ত্র, সেটি দুই ধরনের স্নায়ুতন্ত্র প্লেক্সাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি হলো অন্তর্নিহিত প্লেক্সাস বা ইন্ট্রিনসিক প্লেক্সাস, আর একটি হলো বহির্নিহিত প্লেক্সাস বা এক্সট্রিনসিক প্লেক্সাস। তো ইন্ট্রিনসিক প্লেক্সাস হলো যে প্লেক্সাস গুলা আমাদের পরিপাক নালীর প্রাচীরের ভিতরে থেকে পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমাদের পরিপাক নালীর যে প্রাচীর, সে প্রাচীরে থাকে। আর বহির্নিহিত প্লেক্সাস হলো যে প্লেক্সাস গুলা আমাদের পরিপাক নালীর প্রাচীরের বাহিরে থেকে পরিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় বহির্নিহিত প্লেক্সাস। তো এই বহির্নিহিত প্লেক্সাস গুলা সাধারণত সিম্প্যাথেটিক বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত থাকে।
তারপর এই যে অন্তর্নিহিত প্লেক্সাস, সেই প্লেক্সাস গুলো আবার দুই ধরনের হয়, অর্থাৎ আমাদের পরিপাক নালীর প্রাচীরে আমরা দুই ধরনের প্লেক্সাস দেখতে পাই। একটি হলো সাবমিউকোসাল প্লেক্সাস, যেটি হচ্ছে সাবমিউকোসা স্তরে থাকে, একে আবার মেসনার্স প্লেক্সাসও বলা হয়। আরেকটি হলো মাইন্টেরিক প্লেক্সাস, যেটি আমাদের পেশি স্তরে থাকে, একে অর্বেক প্লেক্সাসও বলা হয়। তো সাবমিউকোসাল প্লেক্সাসের কাজ হলো বিভিন্ন জিনিস নিঃসরণে বা ক্ষরণে সহায়তা করা, এনজাইম ক্ষরণে সহায়তা করা, হরমোন এনজাইম। আর মাইন্টেরিক প্লেক্সাসের কাজ হলো সংকোচন বা মুভমেন্টে সহায়তা করা। তোমরা এর স্ক্রিনশট নাও, নেক্সটে আমি এর কাজ বুঝাবো। দেখো, আমরা যখন কোনো খাবার খাই তখন হচ্ছে বিভিন্ন ধরনের পাচক রস নিঃসৃত হয়ে খাবারটিকে পরিপাক করে। এই পাচক রসের মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, তারপরে হচ্ছে HCl থাকে, বাইকার্বনেট আয়ন থাকে, এগুলো মিলে খাবারকে পরিপাক করে। তো এই পাচক রসগুলা হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয় এবং আমাদের যে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং আন্ত্রিক গ্রন্থি থেকে নিঃসৃত হয়, অর্থাৎ 5টা জায়গা থেকে আমাদের এই পাচক রস নিঃসৃত হয়। তো আমাদের এই যে রসগুলা নিঃসৃত হয়, সেই ক্ষেত্রে আমাদের স্নায়ুতন্ত্র কিভাবে ভূমিকা রাখে সেটি আমরা এখন পড়বো। তো আমাদের প্রথমে খাবার কোথায় যাবে? মুখে যাবে এবং মুখে লালা ক্ষরিত হবে। তো আমাদের এই যে লালা ক্ষরণ, সেটি দুটি প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। একটি হলো সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, আরেকটি হলো অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। সহজাত প্রতিবর্তী ক্রিয়া, আচ্ছা, তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে প্রতিবর্তী ক্রিয়া কি? তো আসলে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স হলো যখন আমাদের দেহের বাইরের বা ভিতরের কোনো উদ্দীপনায় আমাদের দেহ অটোমেটিক্যালি সাড়া দেয়, তখন তাকে বলা হয় প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। যখন দেখো তোমার এখানে যখন একটা মশা কামড় দিবে, তোমার হাত কিন্তু অটোমেটিকলি এখানে যাবে। তার মানে কি, আমাদের এই হাতে হয়তো কোনো সেন্স আছে, যে সেন্সটি আমাদের মস্তিষ্কে এই বার্তা পৌঁছে দিবে, তখন মস্তিষ্ক আমাদের এই হাতকে নির্দেশ দিবে এখানে মশাটিকে মারার জন্য, অর্থাৎ রেসপন্স করা। তো একটি হলো সহজাত বা অনপেক্ষ, যেটি হচ্ছে আনকন্ডিশনাল, অর্থাৎ কোনো কন্ডিশন নাই। সহজাত মানে জন্মগত, অর্থাৎ তুমি সহজাত ভাবে যখন কোনো খাবার মুখে দিলা, তখন তোমার মুখ থেকে লালা নিঃসৃত হয়। তো কিভাবে লালা নিঃসৃত হয়? যখন তুমি কোনো খাবার মুখে দিলা, তখন জিহ্বার যে সাতকুড়ি, সেই সাতকুড়ি গুলা উদ্দীপ্ত হতে থাকে। তো এই যে বার্তা, সেই বার্তা সংবেদী স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে পৌঁছে যায়। তখন মস্তিষ্ক আমাদের লালা গ্রন্থিগুলাকে নির্দেশ দেয় যে সংকুচিত হওয়ার জন্য এবং লালা ক্ষরণ করার জন্য, এবং এই নির্দেশ দেয় মোটর স্নায়ুর মাধ্যমে। তো এখানে আমরা দুইটি জিনিস দেখলাম, একটি হলো সংবেদী স্নায়ু আর একটি হলো মোটর স্নায়ু। সংবেদী স্নায়ু হলো যখন যার মাধ্যমে কোনো উদ্দীপনা আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়, মস্তিষ্কে চলে যায়, এবং যেটি মোটর স্নায়ু যার মাধ্যমে কোনো নির্দেশনা আমাদের যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছায়, তাকে বলা হয় মোটর স্নায়ু। তো এটি হলো সহজাত, অর্থাৎ জন্মগত ভাবে। আর অনপেক্ষ মানে আনকন্ডিশনাল, এক্ষেত্রে কোনো কন্ডিশন বা শর্ত নেই। আরেকটি হলো অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, অর্থাৎ এখানে খাবার মুখে দেওয়ার আগে তুমি খাবারের ঘ্রাণ শুনলা, অর্থাৎ কোনো একটি খাবার তুমি অনেকদিন আগে খেয়েছিলে, মনে করো 2 বছর আগে খেয়েছিলে তুমি একটি খাবার, কি খাবার হতে পারে? যেমন কোনো একটি আচার খেয়েছিলা, সেই আচারটি তোমার খুব সুস্বাদু মনে হয়েছে এবং সেই খাবারটির কথা মনে রেখেছো। হঠাৎ সেই খাবারটিকে দেখলে, ঘ্রাণ শুনলে, অথবা সেই খাবারটির কথা মনে হলে তোমার মুখ দিয়ে অটোমেটিকলি লালা ক্ষরিত হবে, এবং একে বলা হয় অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। অর্জিত মানে কি, শিখেছো তুমি এই খাবারটা টেস্ট আগে কেমন শিখেছো। আর সাপেক্ষ মানে কি, কন্ডিশন, অর্থাৎ তোমার যে লালা ক্ষরিত হবে সেটা কন্ডিশনের উপর নির্ভর করে। তারপর আসবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ। লালা ক্ষরণ তো শেষ, তারপরে আমাদের গ্যাস্ট্রিক কথাটি কার সাথে রিলেটেড? আমাদের পাকস্থলীর সাথে রিলেটেড।
তো এই যে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ সেটি 3টি পর্যায়ে সম্পন্ন হবে। একটি হলো সেফালিক পর্যায়, আরেকটি গ্যাস্ট্রিক পর্যায়, আরেকটি হলো আন্ত্রিক পর্যায়। তো সেফালিক পর্যায় কি? যখন তোমার খাবার মুখে থাকবে অথবা গলধকরণ করবে তখন কিন্তু এর যে বার্তা, সেই বার্তাটা কিন্তু মস্তিষ্কে অলরেডি তো চলে গেছে। তখন মস্তিষ্ক আমাদের পাকস্থলীকে নির্দেশ দিবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করার জন্য, এবং এই নির্দেশনা আসে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এই নির্দেশনা আমাদের পাকস্থলী আসে, অর্থাৎ পাকস্থলীতে খাবার পৌঁছার আগে পাকস্থলী কি করে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ শুরু করে দেয়, এবং এটাকে বলা হয় প্রস্তুতি পর্ব। এবং এই গ্যাস্ট্রিক জুস ক্ষরণ প্রায় 20% গ্যাস্ট্রিক জুস কিন্তু সেফালিক পর্যায়ে থাকতেই শুরু হয়ে যায়। তারপর আমাদের যে মেইন যে পর্যায় সেটি হলো গ্যাস্ট্রিক পর্যায়। এটি তোমাদের ছবির মাধ্যমে বুঝতে হবে। তারপর আমাদের আন্ত্রিক পর্যায়, তারপর অগ্নাশয় ও পিত্ত রস ক্ষরণ পর্যায়। তো তোমরা এটি স্ক্রিনশট নাও, তারপর আমি ছবির মাধ্যমে গ্যাস্ট্রিক পর্যায়টি বুঝাবো। এখন আমরা গ্যাস্ট্রিক পর্যায়ে পড়বো, অর্থাৎ খাবার আমাদের হচ্ছে পাকস্থলীতে যাবে, তারপর আমাদের কিভাবে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হয় সেটি পড়বো। তো এই ছবিটি দেখে তোমাদের বিচলিত হওয়ার কিছু নেই, আমি এই ছবিটিকে বুঝিয়ে দিব। তোমরা যদি মনোযোগ দাও অবশ্যই বুঝতে পারবে। ধরো এটি হলো আমাদের লুমেন। লুমেন কি? লুমেন হলো আমাদের পরিপাক নালীর যে ফাঁকা জায়গা যার মধ্য দিয়ে খাদ্য যায়। তো খাবার যখন না থাকবে তখন কিন্তু আমাদের এনজাইম ক্ষরণ হবে না। যখন খাবার আসবে তখন কিন্তু আমাদের এনজাইম ক্ষরিত হবে। এবং এই লুমেনটিকে আমি এরকম তেরা বেঁকা করে আঁকলাম কেন? কারণ আমাদের পাকস্থলী বা অন্ত্রের যে প্রাচীর, সেই প্রাচীর কি স্মুথ না, অনেক বেশি রাফ, অনেক বেশি এরকম অভিক্ষেপ দেখা যায়। এবং এই যে প্রাচীর এর প্রথম যে স্তর সেটি হচ্ছে মিউকোসা দিয়ে আবৃত, এরকম মিউকোসা দিয়ে আবৃত, অর্থাৎ সবচেয়ে ভিতরে যে প্রাচীর সেটিকে বলা হয় মিউকোসা। এবং এই যে মিউকোসা স্তরে এরকম কিছু কোষ দেখা যায়, এরকম কিছু কোষ দেখা যায় যেগুলা এনজাইম ক্ষরণ করবে। তো আমাদের বডি কিন্তু এরকম না যে খাবার আসবে না সে এনজাইম ক্ষরণ করতে থাকবে, সে শুধু শুধু ওয়েস্ট করবে, জিনিস নষ্ট করবে, এরকম না। যখন খাবার আসবে সে সিগন্যাল পাবে, ঠিক তখনই সে এনজাইম ক্ষরণ করবে। এবং এই সিগন্যাল পাওয়ার জন্য এই কোষগুলার আমাদের স্নায়ুতন্ত্রের ভূমিকা দরকার। তো আগে আমি ছবিটিকে তোমাদের বুঝিয়ে নেই। দেখো এই যে এটি হলো আমাদের মিউকোসা স্তর। আমরা যদি আমাদের প্রাচীরগুলোকে টেনে ধরে বের করে ফেলি, ধরো একটা প্রাচীরকে টেনে বের করে ফেললাম, তাহলে এটি হবে আমাদের মিউকোসা স্তর। এবং পরের যে স্তর সেটি হলো আমাদের সাবমিউকোসা স্তর, এটিকেও আমি টেনে বের করব, সেটি হলো সাবমিউকোসা স্তর। তারপর পেশি স্তর, এবং সবচেয়ে যে শেষ স্তর সেটি হলো সেরোসা। আসলে আমরা এরকম টেনে বের করতে পারি না, কারণ এটি এরকম না যে টিউবের ভিতর টিউব এরকম টেনে বের করা যায়, বা এই যে স্তরগুলো খুব ঘন সন্নিবেশিত থাকে, এগুলোকে টেনে বের করে সম্ভব নয়। বাট আমরা হাইপোথেটিক্যালি বোঝানোর জন্য এই ছবিটি এঁকেছি। এর মধ্যে আমাদের যে সাবমিউকোসা স্তরে এক ধরনের স্নায়ু জালক বা প্লেক্সাস থাকে, তাকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস। এবং আমাদের পেশি স্তরে যে স্নায়ু জালক থাকে তাকে বলা হয় মায়োন্টেরিক প্লেক্সাস। তো যখন কোনো খাবার এখানে আসে, এই লুমেনে আসবে, তখন সেই লুমেনটি স্ট্রেচ হয় বা প্রসারিত হয়। তখন এর যে সিগন্যাল, এই সিগন্যাল এখানকার কিছু ডেনড্রাইট, আমরা জানি যে আমাদের নিউরন কোষগুলা কি কোষ বডি থাকবে, সেল কোষ দেহ থাকবে, সেখানে ডেনড্রাইট থাকবে কোষ দেহের চারপাশে, এবং নিচের দিকে একটি লম্বা অভিক্ষেপ থাকবে যাকে বলা হয় এক্সন। তো এর কিছু কিছু ডেনড্রাইট এই পর্যন্ত বিস্তৃত থাকে, যেগুলা হচ্ছে এই সিগন্যালকে বুঝতে পারে। যখন খাবার আসবে এই জায়গাটা প্রসারিত হবে, এবং এর যে সিগন্যাল, সেই সিগন্যাল এখানে চলে যাবে, এই নিউরনের কাছে চলে যাবে। তখন এই যে এখানকার যে নিউরন, সেই নিউরন গুলো বুঝতে পারবে যে খাবার আসা, এবং যেই নিউরনের মাধ্যমে এখানে সিগন্যাল চলে যাবে তাকে বলা হয় কি সংবেদী নিউরন। তারপর এই নিউরন গুলা অ্যানালাইসিস করবে যে এখানে খাবার আসছে, তারপর এনজাইম ক্ষরণ করতে হবে। তারপর এই যে নিউরন গুলা
তাকে হচ্ছে সিগন্যাল দিবে যে হচ্ছে এখন তুমি এনজাইম ক্ষরণ করবে এবং তারপর এনজাইম ক্ষরিত হবে। দেখো এত ড্রামা করার পরও কিন্তু এনজাইম ক্ষরিত করে না, এই কোষগুলা এনজাইম ক্ষরণ করে না। তখন এর যে উদ্দীপনা সেটি আমাদের আরেকটি কোষে আসে, যেটিকে বলা হয় পাকস্থলীর ক্ষেত্রে জি কোষ, এবং যেটি গ্যাস্ট্রিন নামক হরমোন রিলিজ করে। কি হরমোন রিলিজ করে? গ্যাস্ট্রিন নামক হরমোন রিলিজ করে। যখন এই গ্যাস্ট্রিন হরমোন রিলিজ হয় সেটি রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে এই কোষ মিউকোসা স্তরে অবস্থিত কোষগুলাতে চলে যায়। তখন এই কোষগুলা এনজাইম ক্ষরণ করতে শুরু করে। তো এই যে প্লেক্সাস, সেই প্লেক্সাসকে বলা হয় সাবমিউকোসাল প্লেক্সাস, একে মেসনার প্লেক্সাসও বলা হয়। তো এখন আমরা দেখব মাইন্টেরিক প্লেক্সাসের কাজ কি। দেখো খাবার পাকস্থলীতে আসলো, গ্যাস্ট্রিক জুস এখন ক্ষরিত হচ্ছে এবং প্রায় 70% গ্যাস্ট্রিক জুস কিন্তু গ্যাস্ট্রিক পর্যায়ে ক্ষরিত হবে। খাবার আস্তে আস্তে এখন কি নিচের দিকে নামতে হবে। তো এই নিচের দিকে নামার জন্য কিন্তু একটি সিগন্যালের প্রয়োজন হয় এবং সেই সিগন্যালটি দিবে মাইন্টেরিক প্লেক্সাস। তো যখন এখানে খাবার আসবে তখন এই যে এখান থেকে উদ্দীপনা কিন্তু এই যে এই ডেনড্রাইটের মাধ্যমে এখানে চলে যাবে। এই যে পেশি স্তরে অবস্থিত যে নিউরন, সেই নিউরনে চলে যাবে। তখন এই নিউরন গুলা ডিসাইড করবে যে এখানে খাবার আসছে, এখানে গ্যাস্ট্রিক জুস ক্ষরিত হয়েছে, খাদ্য পরিপাক হয়ে গেছে, এখন খাবারকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। এবং নিচের দিকে নামার জন্য কি করতে হবে? আমাদের মুভমেন্ট করতে হবে বা সংকোচন করতে হবে, পেরিস্টেলসিস মুভমেন্ট করতে হবে। তখন এই মাইন্টেরিক প্লেক্সাস আমাদের যে পেশি স্তর, সেই পেশি স্তরকে নির্দেশ দেয় যে তুমি এখন মুভমেন্ট বা সংকোচন করো। তারপর খাবার আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাবে। এটি হলো গ্যাস্ট্রিক পর্যায়ে এই ঘটনাটি ঘটে থাকে। তারপর খাবার হবে আন্ত্রিক পর্যায়। তো অলরেডি আন্ত্রিক পর্যায়ে কি হবে? খাবার কিন্তু অলরেডি আমাদের অন্ত্রে চলে গেছে। তো এখন কিন্তু আমাদের পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হওয়ার দরকার নেই। গ্যাস্ট্রিক জুস ক্ষরণটাকে কি কমিয়ে দিতে হবে। এবং এইটাও হচ্ছে আন্ত্রিক পর্যায়টাও কিন্তু হরমোনাল এবং স্নায়বিক দুই ধরনের উদ্দীপনা দ্বারাই তৈরি হয়। তো সেই যে উদ্দীপনা সেটি মস্তিষ্কে চলে যায় এবং মস্তিষ্ক ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে আমাদের পাকস্থলীকে নির্দেশ দেয় তখন যে এখন তুমি গ্যাস্ট্রিক জুস ক্ষরণ কমিয়ে দাও এবং আস্তে আস্তে যে কাইম, অ্যাসিড ধর্মী কাইম, তাকে আস্তে আস্তে নিচের দিকে পাঠাও। তখন খাবার আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং তখন আমাদের দু ধরনের হরমোন রিলিজ হয়, একটি হলো সিক্রেটিন এবং আরেকটি হলো কোলেসিস্টোকাইনিন।